হ্যালো এন্ড ওয়েলকাম অল জেনজি অরিয়ার টু আর সবার প্রিয় কেমিস্ট্রি প্ল্যাটফর্ম টেমোফাইল বাংলা। তো আজকে আমরা দ্রবণ বা সলিউশন চ্যাপ্টারের যেটা পড়বো সেটা হলো কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম। তো আমরা ইতিপূর্বে দ্রবণের বাষ্পচাপ সম্পর্কে আমরা ধারণা পেয়েছি বা ভেপার প্রেসার সম্পর্কে আমরা ধারণা পেয়েছি এবং দ্রবণের বাষ্পচাপ সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। ঠিক, এখন আমরা আগেকার যে থিওরি সেখান থেকে আমরা মোটামুটি আমরা কি জানি, আমরা কয়েকটা ছবি আঁকার চেষ্টা করছি। আমরা কয়েকটা বদ্ধ পাত্র আমরা নিলাম এবং প্রত্যেকটা বদ্ধ পাত্রতে আমরা সমপরিমাণ আমরা জল নিয়েছি। ধরে নিচ্ছি প্রত্যেকটা পাত্রতেই 5 মোল পরিমাণ জল আছে। প্রত্যেকটাতে কত মোল আছে? 5 মোল পরিমাণ জল আছে। ঠিক, তো আমরা একটু রাউল্টের সূত্রটা একটু মনে করার চেষ্টা করি। তো রাউল্টের সূত্রের ক্ষেত্রে যদি এমনটা হয় যে আমরা ইন কেস লেফট টু রাইট যদি আমরা প্রতি ক্ষেত্রে দ্রাবকণার সংখ্যা যদি আমরা বৃদ্ধি করি, দ্রবণের ভিতরে মানে সলিউটের পরিমাণ যদি আমরা বৃদ্ধি করি, তো আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি যে ওই দ্রবণের পৃষ্ঠতলে দ্রাবকণার ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে এবং একই সঙ্গে দ্রাবকের ক্ষেত্রফল কম হয়েছে, তাই কিনা? আচ্ছা, সেই শর্তে আমরা কি দেখেছি? আমরা দেখলাম যে যেহেতু পৃষ্ঠতলের ক্ষেত্রফল কমছে কার? দ্রাবকের জন্য, তাই এই যে ফাঁকা অংশে, এই ফাঁকা অংশে দ্রাবকের বাষ্পের পরিমাণটা ধীরে ধীরে কমছে। ঠিক, আমরা ব্যাপারটা বুঝতে পারছি। দ্রাবের পরিমাণ যত বাড়ছে দ্রাবকের বাষ্পের পরিমাণ তত কমছে, অর্থাৎ দ্রবণের বাষ্পচাপ তত কমছে। ঠিক, আচ্ছা, এই এই ব্যাপারটা আমরা কিন্তু রাউল্টের সূত্রে কিন্তু আমরা জেনে এসেছি। এখন বিষয়টা কি, যে আমার এই বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে যেখানে আমরা ধীরে 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 দ্রাবকটা অ্যাড করলাম, সেখানে বাষ্পচাপটা আমার ধীরে ধীরে কমেও গেল। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি যে এখানে যে দ্রবণের বাষ্পচাপটা কমছে এর জন্য মূলত দায়ী হচ্ছে দ্রাবের কণা, অর্থাৎ সলিউটের পার্টিকেল। এখন এই সলিউটের পার্টিকেল সংখ্যাতে যত বৃদ্ধি পাবে, সংখ্যাতে ভালো করে শুনি, সংখ্যাতে যত বৃদ্ধি পাবে দ্রবণের বাষ্পচাপটা ঠিক সেই হারেই হ্রাস পাবে বা কমবে বা ডিক্রিজ করবে। ঠিক একই হারে, হারটা বুঝি, দ্রাবের কণার সংখ্যা বৃদ্ধির হার সমানুপাতিক ওই দ্রবণের বাষ্পচাপ হ্রাস পাওয়ার হার। তাই এটা আমরা লিখতে পারি ঠিক এমন ভাবেই যে দ্রাবের সংখ্যা বৃদ্ধির হার সমানুপাতিক কি হতে পারে? দ্রবণের বাষ্পচাপ হ্রাসের হার। ওকে, একবার দেখি ব্যাপারটা বুঝতে পারলাম কিনা। ওকে, তো তাহলে এই যে আমরা শুরুতে আমরা লিখেছি কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম। তো সংখ্যাগত ধর্মটা কি? যে কোনো দ্রবণের ক্ষেত্রে আমরা অনেক রকম ধর্ম আমরা পর্যালোচনা করব বা সেগুলো আমরা ব্যাখ্যা করব বা সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো কিছু কিছু ধর্ম এমন আছে যেগুলো দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করে, অর্থাৎ সেই সমস্ত ধর্ম বা সেই সমস্ত ধর্মের যেগুলো মান বা তার যে ভ্যালু, সেই ভ্যালুগুলো কি হয়? ডিপেন্ড করে দ্রাবকণার সংখ্যার উপর। দ্রাবকণার সংখ্যা যেই হারে পরিবর্তিত হবে ওই ধর্মের মানগুলিও সেই হারেই পরিবর্তিত হবে। যেমনটা আমরা রাউল্টের সূত্র থেকে আমরা কি দেখতে পেলাম, যে কোনো দ্রাবকের যদি বাষ্পচাপ একটা ধর্ম যদি হয়, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় যদি বাষ্পচাপ, সরি চাপটা বলাটা ঠিক নয়, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ কোনো তরলের ক্ষেত্রে বাষ্পচাপ যদি তার একটা ধর্ম যদি হয়ে থাকে, তাহলে সেই বাষ্পচাপটা এফেক্টেড হচ্ছে কার জন্য? দ্রাবকণার সংখ্যার জন্য। ঠিক, তাহলে আমরা বলতে পারি কি, এই যে বাষ্পচাপ এটাও ওই দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করছে। তাই আমরা বলতে পারি এই শর্তের উপর দাঁড়িয়ে যে কিছু কিছু ধর্ম যেগুলো দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করছে। যেমন কি কি হতে পারে? 1 নম্বর, যেটা আমরা এখানে দেখলাম, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন।
ঠিক, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তাহলে আমরা ধর্মগুলো লিখি যদি মোটামুটি, 1 নম্বর আমরা ধর্ম কি লিখতে পারি? বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এটা হলো একটা সংখ্যাগত ধর্ম। অবনমন কথার অর্থ কি? হ্রাস পাওয়া, লোয়ারিং হওয়া, কমে যাওয়া, তাই তো, ডিক্রিজ করা। আমরা দেখতে পাচ্ছি কি লেফট টু রাইট এই দ্রবণের বাষ্পচাপ কি হচ্ছে, ধীরে ধীরে কমছে বা অবনমন ঘটছে। ঠিক, এটা কার জন্য দায়ী? দ্রাবকণার সংখ্যার জন্য দায়ী। আচ্ছা 2 নম্বর কেস কি হতে পারে? সে ধর্মটা হলো স্ফুটনাঙ্কের উন্নয়ন। স্ফুটনাঙ্ক এটা একটা যে কোনো পদার্থের একটা ধর্ম। তো আমাদের কোনো বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে সে একটা নির্দিষ্ট একটা স্ফুটনাঙ্ক থাকে, কিন্তু ওই দ্রাবকের স্ফুটনাঙ্কটা কিন্তু রীতিমতো পরিবর্তন হয়ে যায় কখন? যখন আমরা সেই বিশুদ্ধ দ্রাবকে যখন আমরা দ্রাবকণা অ্যাড করতে থাকবো। দ্রাবকণার সংখ্যা যেমন বৃদ্ধি পেতে থাকবে, একই রকম ভাবে স্ফুটনাঙ্কের উন্নয়নও, সরি উন্নয়ন কথার অর্থ মানে কি? এটা বৃদ্ধি পাওয়া। অবনমন মানে কমে যাওয়া, উন্নয়ন মানে কি? বৃদ্ধি পাওয়া। তাহলে বলতে চাইছি এটাই যে দ্রবণে দ্রাবকণার সংখ্যা যত বেশি বৃদ্ধি পাবে, ওই দ্রবণের স্ফুটনাঙ্ক ঠিক সেই হারে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। যেমনটা কি আমি যদি বলি বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে আমি যদি ওই বিশুদ্ধ জলে কিছু পরিমাণ দ্রাবক, সেটা হতে পারে লবণ, সেটা হতে পারে চিনি, বা সেটা হতে পারে কুচবি, আমরা যাই দিই না কেন, আমরা কি দেখবো সেই দ্রবণের ক্ষেত্রে আর 100 ডিগ্রিতে কিন্তু জলটা ফুটছে না, বরং আমাকে এখন তার থেকে বেশি পরিমাণ তাপমাত্রা দিতে হবে সেই দ্রবণটাকে ফোটানোর জন্য। একই রকম ভাবে আর কি হতে পারে? হিমাঙ্কের অবনমন। হিমাঙ্ক কথার অর্থ কি? হিমাঙ্ক কথার অর্থ হচ্ছে কি, যে উষ্ণতাতে কোনো তরল কঠিনে পরিণত হয়, অথবা যে উষ্ণতাতে কোনো কঠিন তরলে পরিণত হয়, একই কন্ডিশন, এখানে ফেজটা চেঞ্জ হচ্ছে। তো যে উষ্ণতায় কোনো তরল কঠিনে পরিণত হয় তাকেই বলা হচ্ছে মূলত হিমাঙ্ক। তাহলে আমরা যদি একটু এক্সাম্পল দেখি বিশুদ্ধ জলের ক্ষেত্রে, আমরা সাধারণত কি জানি? জলের হিমাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে জল তরল থেকে কঠিন অর্থাৎ বরফে পরিণত হয়। কিন্তু যদি আমরা সেই জলে যদি আমরা লবণ বা চিনি বা আমরা একই রকম কুচবি যদি আমরা দ্রবীভূত করি বা দ্রবণ তৈরি করি, সেই ক্ষেত্রে আমরা কি দেখবো যে 0 ডিগ্রিতে কিন্তু আর সেটি জমবে না বা সেটা কিন্তু কঠিনে পরিণত হবে না, বরং ওই দ্রবণকে কঠিনে পরিণত করার জন্য আমাকে তাপমাত্রা আরো কমাতে হবে, অর্থাৎ মাইনাস আমাকে তাপমাত্রা নিয়ে যেতে হবে, তবেই সেটা কঠিনে পরিণত হবে। অর্থাৎ আগে যেই তাপমাত্রা ছিল বা যেই তাপমাত্রাটা তার হিমাঙ্ক ছিল, এখন সেই তাপমাত্রাটা আরো অবনমন ঘটবে, মানে তার হিমাঙ্কটা আরো কমে যাবে। ঠিক একই রকম মোস্ট লাস্ট পয়েন্ট, আর একটা আমরা ধর্ম কি দেখবো, সেটাকে আমরা বলবো অভিশ্রবণ চাপ বা অসমোটিক প্রেসার। এটা হলো আমার একটা সংখ্যাগত ধর্ম। তো অভিশ্রবণ চাপ বা অসমোটিক প্রেসার বিষয়টা কি? তো আমরা তো জানি যে ব্যাপারটা হচ্ছে যেখানে ব্যাপন এবং অভিশ্রবণ এই দুটো কথা হয়তো আমরা কোনো একটা সময় আমরা একসঙ্গে হয়তো শুনেছিলাম, একই সঙ্গে, যেখানে শুনেছিলাম কি যে ব্যাপনের ক্ষেত্রে কি হয়, যেখানে দুটি ভিন্ন গাঢ়ত্বের পদার্থ বা বস্তু থাকে, যেখানে বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্বের দিকে কি হয়, একটা পদার্থ ছড়িয়ে পড়ে আনটিল যাতে তাদের সমগ্র অঞ্চলের গাঢ়ত্ব যাতে এক হয়ে যায়। ঠিক একই রকম অভিশ্রবণ চাপটা কি ছিল? বিপরীত ছিল। এখানে কি ছিল? এখানে কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে কি হবে, পদার্থের চলাচলটা ঘটবে। অবশ্যই এখানে কি থাকবে? একটা সেমি পারমেবল মেমব্রেন বা এসপিএম যাকে বলে, অর্থাৎ অর্ধবেদ্য পর্দা থাকে। সেই অর্ধবেদ্য পর্দা দিয়ে দ্রবণের দ্রাবক কণাগুলি চলাচল করে কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে, আনটিল যতক্ষণ না তাদের গাঢ়ত্ব মোটামুটি সেম না হয়ে যায়। তো ঠিক আমরা মোটামুটি এই ধর্মগুলো বুঝতে পারলাম, বা মানে ধর্মগুলোর নামগুলো আমরা আপাতত জানলাম যে কোন কোন ধর্মগুলি দ্রাবক কণার সংখ্যার উপর নির্ভর করছে। ঠিক, তাহলে আমরা একে একে ধর্মগুলি এখন একটু জানার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা জানবো কি যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সেটা কি জিনিস এবং সেটা কিভাবে আমার দ্রাবক কণার সংখ্যার উপর নির্ভর করছে। তো তাহলে আমরা প্রথম আজকে যেটা পড়বো সেটা পড়বো আমরা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। ঠিক, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন।
আচ্ছা, এটা কি করে করা হয়? বাষ্পচাপের আপেক্ষিক অবনমনকে প্রকাশ করা হয় কি দিয়ে? যে বিশুদ্ধ অবস্থায়, আমি ধরে নিচ্ছি বিশুদ্ধ অবস্থায় কোনো দ্রাবকের চাপ ছিল পি নট, এবং দ্রবণ অবস্থায় তার চাপটা দাঁড়িয়েছে পি। ঠিক, দ্রবণের চাপ, এটা হলো বিশুদ্ধ অবস্থায় চাপ, এটা হলো দ্রবণের চাপ। তো তাহলে রাউল্টের সূত্র অনুযায়ী আমরা কি জানি? নিশ্চয়ই এখানে কি হবে? পি নট গ্রেটার দেন পি হবে, অর্থাৎ বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপটা বেশি হবে। তাহলে বাষ্পচাপের হ্রাসটা কত হবে? কতটুকু কমেছে বাষ্পচাপটা? পি নট মাইনাস পি, এটা কমেছে। যেমনটা আমি ধরে নিচ্ছি যে প্রাথমিক অবস্থায়, বিশুদ্ধ অবস্থায় কোনো বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ ছিল 5 atm, দ্রবণ অবস্থায় তার বাষ্পচাপ দাঁড়িয়েছে মনে করি 4 atm, ধরে নিচ্ছি র্যান্ডম আমরা কোন একটা সংখ্যা। তাহলে হ্রাস কতটুকু পেয়েছে? ডিক্রিজ কতটুকু হয়েছে? 1 atm ডিক্রিজ হয়েছে। তারপরে একটা কি করে পেলাম? প্রাথমিক চাপ 5, অন্তিম চাপ 4, 5 মাইনাস 4 সমান সমান 1। তাহলে এটা কি হয়েছে? এটা কমেছে, এটা হ্রাস পেয়েছে। তাহলে আচ্ছা, তাই যদি হয় তাহলে বলি তো এখানে আপেক্ষিক কথার অর্থ কি? আপেক্ষিক কথাটা আমরা মূলত ব্যবহার করি তুলনার সাপেক্ষে। ঠিক, অর্থাৎ যখন আমরা কোনো কিছুর পরিবর্তন কাউরি সাপেক্ষে আমরা দেখব, তখন সেটাকে আমরা আপেক্ষিক কথা দিয়ে আমরা প্রকাশ করব। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে প্রাথমিক চাপটা কত ছিল? প্রাথমিক চাপটা ছিল পি নট, তাই কিনা? এবার আমরা আরেকটু কমন সেন্স যদি আমরা একটু কাজে লাগাই, তোমরা কি দেখতে পাবো? দেখি যে কোনো বদ্ধ পাত্রের ক্ষেত্রে যদি 5 atm চাপ থাকে বিশুদ্ধ অবস্থায়, তাহলে সেক্ষেত্রে তার চাপটা যতটা কমবে, যদি প্রাথমিক অবস্থায় চাপটা যদি 10 atm হয়, তাও কি একই পরিমাণে কি কমবে? তা নিশ্চয়ই নাই। প্রাথমিক চাপটা আমার কত ছিল তার উপর ডিপেন্ড করবে যে দ্রবণ অবস্থায় সেটা কতটুকু কমবে। ঠিক, তাহলে এখানেও প্রাথমিক চাপটা অবশ্যই নির্ভর করবে তাদের আপেক্ষিক অবনমনের ক্ষেত্রে। তাহলে এখানে আপেক্ষিক অবনমনটা আমরা কি দিয়ে প্রকাশ করব? আপেক্ষিক অবনমনকে আমরা প্রকাশ করব পি নট মাইনাস পি বাই পি নট। এই পি নটটা কি? এটা হচ্ছে আমাদের প্রাথমিক চাপ। ঠিক, তাহলে এই যে আমরা টার্মটা লিখলাম পি নট মাইনাস পি বাই পি নট, অর্থাৎ বাষ্পচাপের পরিবর্তন বাই প্রাথমিক বাষ্পচাপ, এই যে একটা অনুপাত, এই অনুপাতটাকে আমরা মূলত বলে থাকি কি? এটাকে বলে থাকি আমরা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। কিন্তু এই অনুপাতটা কি হারে পরিবর্তন হচ্ছে আমরা একটু খেয়াল করি তো, ভালো করে দেখি। আমরা এই যে আমরা ছবিটা ড্র করেছি, এখানে 1 মোল NaCl বৃদ্ধি পেয়েছে, এখানে 2 মোল, 3 মোল, 4 মোল। আচ্ছা, এখানে সামান্য NaCl বৃদ্ধি পেলো, এখানে সামান্য বাষ্পচাপ কমলো। ঠিক, এই যে এই ছবির ক্ষেত্রে কি বলতে পারি? যে পি নট গ্রেটার দেন পি1 গ্রেটার দেন পি2 গ্রেটার দেন পি3 গ্রেটার দেন পি4। এখানে যে পি1 পি2 পি3 পি4 নিয়েছি, এগুলো হচ্ছে আমাদের দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপ। যেখানে আমরা এখানে লবণ নিয়েছি, লবণটা অবশ্য অনুদ্বায়ী বা নন ভোলাটাইল, তার মানে সে বাষ্প তৈরি করবে না। এখানে বাষ্প তৈরি করছে শুধুমাত্র জল, অর্থাৎ জলের পরিমাণ কমছে, তার চাপটাও ধীরে 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 কমছে। ঠিক, ওকে, নাইস। তো তাহলে এবার আমরা যদি আমরা একটু দেখি বা একটু দেখার চেষ্টা করি, এখানে NaCl এর পরিমাণ সামান্য বৃদ্ধি পেয়েছে, চাপটা সামান্য হ্রাস পেয়েছে। NaCl এর পরিমাণটা আরেকটু সামান্য বৃদ্ধি পেল, চাপটা আরেকটু সামান্য হ্রাস পেল। NaCl এর পরিমাণটা আরেকটু সামান্য বৃদ্ধি পেল, এটা আরেকটু সামান্য হ্রাস পেল। তাহলে এটা কি বুঝতে পারছি আমরা ধীরে ধীরে? যে আমরা লেফট টু রাইট, এই যে আমরা ছবিগুলো এঁকেছি, আমরা দেখতে পাচ্ছি কি যেই হারে NaCl এর পরিবর্তনটা হচ্ছে, যেই হারে NaCl এর সংখ্যার পরিবর্তনটা হচ্ছে, ঠিক সেই হারেই এখানে বাষ্পচাপটাও কিন্তু হ্রাস পেতে থাকছে। ঠিক, তাহলে আমরা যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা পেয়েছি, এই অনুপাতটা তার উপর নির্ভর করবে নিশ্চয়ই NaCl এর পরিমাণ বা তার যে অনুপাত এই দ্রবণে, সেই অনুপাতের উপর নির্ভর করবে। তো আমরা ইতিপূর্বে কি জেনেছি? দ্রবণের ভিতরে এই NaCl বা দ্রাবকণার অনুপাতটাকে আমরা কি বলি? খুব স্বাভাবিক, আমরা ভদ্র ভাষায় তাকে আমরা মোল ভগ্নাংশ বলে থাকি। ঠিক, তাহলে সোজা কথা আমরা কি বললাম বা আমরা কি বলতে পারলাম? এখানে যে বললাম যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এই যে অনুপাত, এবং দ্রবণে উপস্থিত দ্রাবকণার যে অনুপাত বা তার যে মোল ভগ্নাংশ, এই দুটো কিন্তু সমান সমান হবে। যেমন আমরা একটা উদাহরণ যদি আমরা দিই, মনে করি যে আমার 1 লিটার বোতলে জলও আছে, 1 লিটার বোতলে তেলও আছে, তাহলে দুজনের আয়তনই তো সমান। এখন আমি যদি জিজ্ঞেস করি যে আচ্ছা বলো তো এই জল এবং তেলের ভরের অনুপাতটা কত হবে? ভরের অনুপাত, আমি প্রশ্নতে কিন্তু ভর কথা উল্লেখ করলাম, তাহলে এই ক্ষেত্রে ভরের অনুপাত ধরে নিচ্ছি আমরা, কথার কথা একটা র্যান্ডামলি আমরা ধরে নিচ্ছি, x is to y হলো, ধরে নিচ্ছি।
জল ইস টু তেল ভরের অনুপাতটা কত দাঁড়াচ্ছে এক্স ইস টু ওয়াই। ওকে, এবার আমি একই রকম ভাবে জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠিক বেশ, তাহলে এবার বলো তো তাদের ঘনত্বের অনুপাতটা কি হবে। তাহলে এবার দেখো প্রশ্নটা কিন্তু আমি শব্দটা পরিবর্তন করলাম, ভর থেকে ঘনত্ব করে দিলাম। আচ্ছা ঘনত্ব যদি করে দিই কি হবে, তবুও তো অনুপাতটা এক্স ইস টু ওয়াই তো হবে, হ্যাঁ কি না? তাহলে অনুপাতটা তো সেম, যদিও আমার এখানে প্রশ্ন করছি কিন্তু আমরা আলাদা, আমরা ভিন্ন জিনিসের অনুপাত আমরা জিজ্ঞেস করার চেষ্টা করছি, যদি তাদের উত্তরটা কি এক। ঠিক একই রকম ভাবে এখানেও সেম টু সেম, এই যে এখানে দুটো চাপের অনুপাত যত হবে, এই দ্রবণে উপস্থিত দ্রাবকণার মূল ভগ্নাংশ ঠিক ততটাই হবে। তো সেই ক্ষেত্রে আমরা সূত্রটা কি লিখতে পারি, আমরা সূত্রটা লিখতে পারি পি নট মাইনাস পি বাই পি নট বাষ্পচাপের পরিবর্তন বাই প্রাথমিক বাষ্পচাপ সমান সমান কি হবে, মূল ভগ্নাংশকার দ্রাবকণার। আমরা এখানে কি নিয়েছি, আমরা NaCl আমরা নিয়েছি। ওকে, তাহলে এটাই হলো আমাদের বাষ্পচাপ এর আপেক্ষিক অবনমের মূল সূত্র। তাহলে চলো আমরা একটা র্যান্ডামলি কোনো একটা পরিমাণ নিয়ে এবং র্যান্ডামলি কোনো একটা দ্রাবক এবং দ্রাব নিয়ে এই সূত্রটাকে একটু আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। ওকে, তাহলে র্যান্ডামলি আমরা যে কোনো একটা দ্রবণ আমরা নিয়ে নিয়েছি, আমরা মনে কি করছি, আমরা মনে করছি W1 গ্রাম একটা দ্রাবক। তো এই দ্রাবকটার নাম নিয়ে নিচ্ছি, মনে করি দ্রাবকটার নাম আমরা ধরে নিলাম এখানে A, যার মধ্যে W2 গ্রাম দ্রাবক, যার নাম ধরে নিলাম B। আচ্ছা দ্রবীভূত অবস্থাতে আছে, মানে তার দ্রবণ তৈরি করেছে, যেখানে A দ্রাবকের মলিকুলার ওয়েট বা আণবিক ভর m1 এবং B দ্রাবের বা সলিউটের মলিকুলার ওয়েটটা কত m2। ওকে, আচ্ছা তাই যদি হয় এখানে ধরে নিচ্ছি প্রাথমিক বাষ্পচাপ P নট, অন্তিম বাষ্পচাপ P, তাহলে P নট মাইনাস P বাই P নট সমান সমান, এটা আপেক্ষিক বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সমান সমান কি লিখতে পারি, দ্রাবের মূল ভগ্নাংশ অর্থাৎ কাই বি। ওকে, কাই বি দ্রাবের মূল ভগ্নাংশ। আচ্ছা এবার দেখি তো যে কাই বি সমান সমান আমরা কি লিখতে পারি মূলত। ওকে, কাই বি সমান সমান নিশ্চয়ই নাম্বার অফ মোল অফ বি বাই নাম্বার অফ মোল অফ এ প্লাস নাম্বার অফ মোল অফ বি, হ্যাঁ কি না? এটা তো মূল ভগ্নাংশ, কাই বি মানে কি, এটা হলো দ্রাব, যেটা আমরা এখানে বি নিয়েছি, দ্রাব এর মূল ভগ্নাংশ। ওকে, আচ্ছা তাই যদি হয় তাহলে আমরা নেক্সট আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি, এখানে আমরা করছি পি নট মাইনাস পি বাই পি নট সমান সমান, মানে ওটা আর কি, ওটা আবার লিখি এন বি এন এ প্লাস এন বি। এবার যদি আমরা এটাকে রেসিপ্রোকাল করি তাহলে পি নট বাই পি নট মাইনাস পি ইজ ইকুয়াল টু এন এ প্লাস এন বি বাই এন বি, হবে কি হবে না? ওকে, আর বারবার বলছি কি এখানে এন এ এন বি এগুলো কি, এগুলো হচ্ছে মূল সংখ্যা, নাম্বার অফ মোল, এটা হচ্ছে মূল ভগ্নাংশ, এগুলো আমরা ইতিপূর্বে শিখেছি। যদি আমরা মূল সংখ্যা মূল ভগ্নাংশ ইত্যাদি যদি আমরা না জানি তাহলে আমরা এই ভিডিওতে যে প্লে লিস্টে দেওয়া আছে সেই প্লে লিস্টে আমরা দেখবো, আমরা পূর্ব আগেকার ক্লাসে আমরা এই মূল ভগ্নাংশ সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করেছি, সেটা একবার দেখে নাও, তাহলে কোনো কনফিউশন থাকবে না হোপফুলি। তো তাই যদি হয় তাহলে নেক্সট আমরা এখানে করছি কি, যে এটা কি লিখতে পারি আমরা এন এ বাই এন বি প্লাস এন বি বাই এন বি লেখা যায় কি যায় না, এটা মানে তো তাই। ওকে, আচ্ছা তাই যদি হয় তো সমান সমান কি লিখতে পারি আমরা এন এ বাই এন বি প্লাস ওয়ান লেখা যায় কি যায় না, এটা কেটে যাবে না, এটা অবশ্যই এটা খুব সুন্দরভাবে কেটে যাবে, সবাই একটু দেখো এন বি এন বি কেটে যাবে। ওকে, তাহলে আপাতত আমরা এইটুকু আমরা দেখি, তারপর নেক্সট আমরা এগোবো। ওকে, আমার দেখা হলো, তাহলে আমরা ফার্দার আমরা এগোই, আমরা এটা পেয়েছি। আচ্ছা তাই যদি হয় নেক্সট আমরা কি লিখতে পারি, ওকে একই রকম ভাবে পি নট বাই পি নট মাইনাস পি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু লিখতে পারি এন এ বাই এন বি। ওকে, আচ্ছা তাই যদি হয় আমরা নর্মাল এখানে বিয়োগ করবো তাহলে কি হবে, পি নট মাইনাস পি নট মাইনাস পি বাই পি নট মাইনাস পি সমান সমান এন এ বাই এন বি। ওকে, দেখো ঠিকঠাক হলো কিনা, বেশ। তাহলে নেক্সট আমরা এখানে কি করতে পারি, সিম্পল এটা যদি আমরা ব্র্যাকেট তুলি কি হবে, পি নট মাইনাস পি নট প্লাস পি বাই পি নট মাইনাস পি সমান সমান
এন এ বাই এন বি। ওকে, তাহলে দেখি তো এখানে একই রকম ভাবে এখানে পি নট ক্যান্সেল আউট হয়ে যাবে, মাইনাস যেহেতু আছে। তার নেক্সট আমরা কি লিখতে পারি একই রকম ভাবে, পি বাই পি নট মাইনাস পি ইজিক্যাল টু, এবার দেখি নাম্বার অফ মোল এন এ, দ্রাবকণা। তাহলে মোলের দ্রাব মানে কি, দ্রাবকণার কতটুকু নেওয়া হয়েছে W1 পরিমাণ, তাহলে W1 বাই, তাহলে কি লিখবো আমরা, তার মলিকুলার ওয়েট কত, M1 M সরি M1, যেখানে M1 নেওয়া আছে, এটা দ্রাবক আমরা নিয়েছি A, তাহলে এটা হচ্ছে কি A পদার্থের মোল সংখ্যা, এটা হচ্ছে কি A এর মোল সংখ্যা। তো মোল সংখ্যা নির্ণয় করার ফর্মুলা কি, ওয়েট টেকেন বাই মলিকুলার ওয়েট, W1 গ্রাম না হয়েছে বাই M1। একই রকম NB টা কি হবে, W2 বাই M2। ওকে, আচ্ছা তাই যদি হয় আমি নেক্সট কি লিখতে পারি, সমান সমান লিখতে পারি কি W1 বাই M1 ইন্টু, এটা আবার উল্টে যে রেসিপ্রোকাল হয়েছে তাহলে কি হবে M2 বাই W2। ওকে, বেশ, তাহলে আমরা আলটিমেটলি কি লিখতে পাচ্ছি, আমরা আলটিমেটলি লিখতে পাচ্ছি যে P বাই পি নট মাইনাস পি সমান সমান W1 ইন্টু M2 বাই M1 ইন্টু W2। ওকে, বেশ, তাহলে এটা আমরা বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের সূত্র হিসাবে আমরা এটাকে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এই সূত্রতে কোন টার্মটি কি সেটা তো আমরা তো দেখলামই, তাও একবার আমরা দেখে নিচ্ছি কোন টার্মটি কি। এখানে আমরা কি বলতে পারবো, তো সেটা যাওয়ার আগে আমরা একবার দেখে নিই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত, একবার চলো দেখি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্যালকুলেশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত কি। তো আমরা ফাইনালি এটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের সূত্র। তো এই সূত্রতে কোন টার্মটার মানেটাকে সেটা আমরা একবার লিখে দিয়েছি, সবাই তোমরা দেখে নাও। যেখানে পি বলতে কি বোঝাচ্ছে, দ্রবণের বাষ্পচাপ, অর্থাৎ আমরা দ্রবণ অবস্থায় যখন নিচ্ছি তখন বাষ্পচাপটা কত হবে। পি নট হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, মানে আমরা যখন দ্রবণ তৈরি করে নিই, যখন দ্রাবক একাই যখন ছিল সে অবস্থায় তার চাপটা কত ছিল, যেটাতে সর্বোচ্চ চাপ যেটা হবে। W1 মানে কি, আমরা ওই দ্রবণ যে প্রস্তুত করলাম, তো সেখানে তো আমার দ্রাবকের তো কিছুটা ভর তো আমরা নিয়েছি। যেমন জলের ক্ষেত্রে বলতে পারি যে 10 গ্রাম জল হতে পারে, 100 গ্রাম জল হতে পারে, 30 গ্রাম জল হতে পারে। তো যত গ্রাম আমরা দ্রাবকটা নিব সেটা হচ্ছে W1। M1টা হচ্ছে কি, সেই দ্রাবকেরই আণবিক ভর। যেমনটা যদি আমরা বলি যে আমরা জল নিচ্ছি দ্রাবক হিসাবে, তার আণবিক ভরটা কত হবে, 18 হবে। ঠিক, ওকে। একই রকম ভাবে W2 সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দ্রাবের ভর, অর্থাৎ দ্রাব আমরা কতটুকু নিয়েছি। ওই যে দ্রবণটা প্রস্তুত করার সময় আমরা দাঁড়িপাল্লায় যদি আমরা বলি, তো দাঁড়িপাল্লা ইউজ করে আমরা কতটুকু দ্রাব নিয়েছি, বলতে পারি হয়তো 5 গ্রাম লবণ, 1 গ্রাম লবণ, 2 গ্রাম লবণ। এই যে 1 গ্রাম, 2 গ্রাম, 5 গ্রাম যে লবণটা আমরা নিচ্ছি দ্রবণে অ্যাড করছি, সেটা হচ্ছে কি W2। আর M2 হলো কি, M2 হলো দ্রাবের আণবিক ভর, অর্থাৎ যাকে আমরা অ্যাড করছি তার আণবিক ভর। যেমন যদি মনে করি আমরা ইউরিয়া অ্যাড করছি, তো সেই ক্ষেত্রে ইউরিয়ার আণবিক ভরটা কত হবে, যেমন 60। যদি বলি আমরা গ্লুকোজ অ্যাড করছি দ্রবণের ক্ষেত্রে, সেক্ষেত্রে যেমনটা আমরা M2 এর মানটা কত হয়ে যাবে, তখন M2 এর মানটা হয়ে যাবে 180। ঠিক, এখন আমাদের নিউমেরিক্যাল প্রশ্নতে এই সমস্ত ডেটার উপর ভিত্তি করে আমাদেরকে নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে হবে। সেখানে যে কোনো একটি ডাটা মিসিং থাকতে পারে, যেটা আমাদেরকে নির্ণয় করতে হতে পারে, এবং সেই প্রশ্ন ডেটা দেখে আমরা এই ফর্মুলা পুট করে আমরা এই এখানকার নিউমেরিক্যাল প্রবলেম গুলো সলভ করব। তো আজকের মতো আপাতত এই পর্যন্তই থাক। আমরা এই সূত্রের উপর ভিত্তি করে পরবর্তী ক্লাসে কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব, এবং তার পরবর্তীকালে আমাদের পরবর্তী যেগুলো কোয়ালিটেটিভ প্রপার্টি আছে সেগুলোকে আমরা দেখব। তো যদি ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। আর যারা চ্যানেল আজকে প্রথম আমার ভিডিওটি দেখছো, যদি মনে হয় তোমাদের কোনো উপকার হচ্ছে বা ভবিষ্যতে হবে, তাহলে অবশ্যই আমাদের মনোবল বাড়ানোর জন্য সবাইকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করার জন্য, একটু শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে। সবাই ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আসি এখন।